যখন অন্য কারো কষ্টের কথা শুনি। এই পিচ্চিটা তো আমার থেকে দুঃখী। যে নিজের মায়ের ভালোবাসা না পায় তার চেয়ে অভাগা মনে হয় পৃথিবীতে আর হয় না। কি অদ্ভুত আল্লাহর লীলা। এক মা সন্তান হারিয়ে কাঁদছে, আরেক সন্তান মা হারিয়ে কাঁদছে। এক স্ত্রী ভালোবাসা পাওয়ার জন্য প্রতি রাত ডুকরে কেঁদে বালিশ ভেজায়, আবার আরেক স্ত্রী মরে গিয়েও স্বামীর মনে নিজের রাজ চালাচ্ছে। পৃথিবী সত্যিই অদ্ভুত। কি ভাবছিস? মানুষের জীবন কত বিচিত্রময় সেটাই ভাবছি। একজন মায়ের জন্য কাঁদে, আবার কেউ সন্তানের জন্য কাঁদে। একজনের কাছে স্ত্রীর কোনো মূল্য নেই, আবার কারো কাছে যেন স্ত্রী বেঁচে থাকার কারণ, হারিয়ে গেলে জিন্দা লাশ হয়ে যায়। ঠিক বলেছিল অন্তরা। হৃদয় ভাইয়াকে কয়েকবার দেখছি কেমন পাথর হয়ে থাকে। তাকে যতটা দরকার তার বাইরে একটা কথা বলবে না কারোর সাথেই। জানি না কেন বড় মায়া হয় হৃদয় ভাইয়াকে দেখলে। ইচ্ছে করে জাদু দিয়ে সবকিছু মুছে দিই, ওনার সব কষ্ট দূর করে দেই। একসময় সেও নাকি হৃদয় ভাইয়ের মতোই অনেক হাসি খুশি ছিল। রিয়াদ ভাইয়ার উপর পিএইচডি করে ফেলেছিস নাকি? ধুর, কি যে বলিস। কাউকে বলার মতো সাহস আমার নেই। কি করে কাউকে বলবো যে একজন বিবাহিত পুরুষ আর এক বাচ্চার বাবা, তাকে আমি ভালোবেসে ফেলেছি। ওই পাথর মানুষটার ভেতরে যন্ত্রণা যে আমাকেও জ্বালায়। সমাজে আমার চরিত্রের উপর আঙ্গুল তুলবে রে, বলবে কেমন মেয়ে, এক বাচ্চার বাবার উপর নজর পড়েছে। বয়সে আমার থেকে অনেকটা বড়। অন্তরার এক্স হাজবেন্ডের সমবয়সী হবে। তুই আবার কি ভাবতে বসলি? কিছু না, চল। মা দামু। ওটা তোমার মা নয় বাবা। লা, ওটা আমার মা। তোমার মা নয় ও। লা, ওটাই আমার মা। তখন থেকে কেটে যাচ্ছে। অন্তরা যাওয়ার পর কি করে ওকে বোঝাবো ওর মা নেই? মা দামু আমি। সিয়াম আমার কোল থেকে নেমে যেতে চাইছে বারবার। এবার বিরক্ত হয়ে গেলাম। ওটা তোমার মা নয়, বুঝতে পারছো না তুমি? তোমার মা নেই। তোমার মা আছে, আমার মা নেই কেন? ওটাই আমার মা। সিয়াম। হৃদয়, তুই ওকে শান্ত করে আনলি, ও কান্না করছে কেন? ওর কাছে শোনো, সিয়ামকে মার কোলে দিয়ে চলে এলাম। কি উত্তর দেব ওই নিষ্পাপ ফুলটাকে? সত্যি তো আমার মা আছে, ওর মা নেই কেন? এতদিনে মা আর আমাকে দেখে হয়তো মা সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছে। আমি মা ডাকি, ও কেন কাউকে মা ডাকে না? শিশুরা সবসময় বড়দেরকে অনুকরণ করে। খেয়ে নাও দাদু ভাই। না, আমি মায়ের কাছে যাবো। যাবো তো, তুমি আগে খাওয়া শেষ করো, তারপর আমরা মায়ের কাছে যাব। লা, আমি আগে মায়ের কাছে যাবো। কোথা থেকে পাবো রে তোর মাকে? সে তো তোকে আর আমার ছেলেটাকে ফাঁকি দিয়ে চলে গেছে। চোখের কোণ থেকে পানিটা মুছে নিলাম। সিয়া মেয়েটাকে নিজের মতো ভালোবেসেছিলাম। যাকেই ভালোবাসি সেই ফাঁকি দেয়। সিয়ার মৃত্যু আমিও এখনো মেনে নিতে পারিনি। আমার রিয়াদটা কি করে পারবে? কিন্তু সিয়ামের জন্য হলেও রিয়াদকে যে আবার বিয়ে করতে হবে। মা। অন্তরার সিয়ামের সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠল আবার। আরিয়ান, আমরা বিয়ে করব কবে? নীলা আজকে কেবল ডিভোর্স পেপার সাইন করলাম, কিছুদিন যেতে দাও, আমার একটু সময় লাগবে। তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না। আরে তুমি আবার কান্না করা শুরু করলে কেন? তো কি করব, তুমি আর এখন আমাকে ভালোবাসো না। প্লিজ নীলা, একটু একা থাকতে দাও তো আমায়। নিজের কাজ করো গিয়ে। ঠিক আছে, তুমি খেয়ে নাও। তোমার মাকে আমার কাছে আনার ব্যবস্থা করছি। প্রমিস? প্রমিস। গড প্রমিস। গড প্রমিস। এবার খাও। ঠিক আছে। কিরে অন্তরা, শুনলাম তোর নাকি ডিভোর্স হয়ে গেছে। সেটা দিয়ে তোর কি দরকার? দেখ জ্যোতি, আমি তোর সাথে কথা বলছি না, তাই তুই চুপ করে থাক। অন্তরা তোর সাথে কথা বলবে না। ডিভোর্সি মাল, তার আবার একটাতে মা। দেখ রনি, তোর সাথে না আগে কখনো কথা বলার রুচি ছিল আর না এখন আছে। আমার থেকে দূরে থাক। আমি প্রপোজ করছিলাম বলে তোর ভাইয়ের হাতে মার খেয়েছিলি, এখন রিজেক্ট হয়ে কেমন লাগছে বল না একটু। তোর মতো জানোয়ারদের সাথে কথাই বলার ইচ্ছে নেই আমার। আরে যা যা যা, তোর মতো ডিভোর্সি মালের সাথে কথা বলার জন্য আমি যেন মরে যাচ্ছি। চল তো অন্তরা এখান থেকে। ইস, মালটা সেই, বাট ডিভোর্সি। আহারে,
আমাকে রিজেক্ট করেছিল, এখন দেখ কেমন লাগে। ক্লাস 9 থেকে এই রনি আমার পেছনে পড়েছিল, একবার হাত টেনে ধরেছিল, তাই ভাইয়াকে বলে দিয়েছিলাম, পরে ভাইয়া ওকে মেরেছিল। আসছি, কাল দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। বাড়িতে চলে এলাম। মা? এসে পড়েছিস? হ্যাঁ, ফ্রেশ হয়ে আসছি, খাবার দাও। আচ্ছা। ভাবি কোথায়? খেয়ে একটু ঘুমাচ্ছে, তুই ফ্রেশ হয়ে আয়। আচ্ছা। রাতে? সব কমপ্লিট হয়ে গেছে অন্তরা? হ্যাঁ ভাইয়া, আজ সব কমপ্লিট হয়ে গেছে। এখন কি করবি ভাবছিস আরাব? কি আবার করব, তোমরা তো কেসও করতে দিলে না, এভাবেই ছেড়ে দিল ওই পশুগুলোকে। আমি সেটা বলতে চাচ্ছি না, বলছি অন্তরাকে নিয়ে কি ভাবলি? ভাবাভাবির কি আছে, ও এখন পড়াশোনা করবে, ভালো চাকরি করবে, তারপর যদি আবার বিয়ে করতে চায় করবে। এটা কেমন কথা? করতে চাইলে করবে। বাবা, তুমি ওনাকে চুপ করতে বলো। আর শুধুমাত্র ওনার জন্য অন্তরার জীবন এমন এলোমেলো হয়ে গেছে। সেদিন যদি আমার কথার মূল্য দেওয়া হতো তাহলে আজ এই দিন দেখতে হতো না। তাই তাকে বলো এই বিষয়ে যেন সে আর কথা না বলতে আসে। আরাব, তুমি মায়ের সাথে কিভাবে কথা বলছো? তুমি চুপ করো, যেটা জানো না সেটা নিয়ে আর কথা বলতে এসো না। কিন্তু তোমাকে কিছু বলতে মানা করেছি আমি। আমার খাওয়া শেষ, আমি উঠছি। একই, কিছুই তো খেলি না। পেট ভরে গেছে, উঠে চলে এলাম। রুমে এসে চুপ করে বসে আছি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আজ শুধু আমার জন্য এই বাড়িতে অশান্তি। ভাইয়া মায়ের সাথে কথা বলে না আজ 4 বছরের বেশি। শুধু আমি এই সব কিছুর কারণ। আমি নিজেই একটা অশান্তি, যেখানেই যাই সেখানেই অশান্তি হয়। মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে শেষ করে দিই, তাহলে হয়তো এসব থেকে মুক্তি পাবো। কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। ইহকালে সুখ পেলাম না, আত্মহত্যা করে পরকালের শান্তিও নষ্ট করতে চাই না, তাই বাধ্য হয়ে শ্বাস নিচ্ছি। আরিয়ান, বিয়েটা এবার সেরে ফেল। মা, তুমিও শুরু করেছো? কি শুরু করলাম? মেয়েটা কবে থেকে অপেক্ষা করছে তোর জন্য। তো আমি কি করব? কি করবি মানে? বিয়ে করবি। নীলের বাবা মাকে কল দিয়েছিল, ফার্নিচার টাকা দিয়ে নীলের গয়না দিয়ে একদম সাজিয়ে দিবে। তুমি কি আমার জন্য বউ আনতে চাইছো নাকি টাকা? দুটোই। মা চুপ থাক, আর একটা কথাও বলবি না। আমি আর নীলের বাবা মিলে বিয়ের তারিখ ঠিক করছি। যা ইচ্ছে করো। রুমে চলে এলাম, কিচ্ছু ভালো লাগছে না। এটাই তো চেয়েছিলাম, তাহলে খুশি কেন হতে পারছি না আমি? চেঞ্জ করার জন্য আলমারি খুলে দেখলাম সব কাপড় এলোমেলো হয়ে আছে। একটা ট্রাউজার বের করতেই কিছুটা নিচে পড়লো, তুলে দেখি অন্তরার একটা ওড়না। নাকের কাছে নিতে অন্তরার মিষ্টি ঘ্রাণ সোজা হৃদয়ে দেখা লাগলো। চেঞ্জ না করে ওড়না নিয়ে ব্যালকনিতে গেলাম, চেয়ারে বসে পড়লাম। কত রাত অন্তরা এই ব্যালকনিতে কাটিয়েছে। আজকাল অন্তরার স্মৃতি খুব বেশি মনে পড়ে। এত অন্যায় করলাম ওর সাথে, কিন্তু পুলিশে যাওয়া তো দূর, মুখেও কিছু বলেনি। অন্তরার সাথে যা অন্যায় করেছি তার শাস্তি আমাকে হয়তো পেতেই হবে। আগামীকাল জ্যোতিকে দেখতে আসবে, সব ঠিকঠাক আছে তো? জি। এইসবের মানে কি মা? তোকে আগেই জানানো হয়েছিল। আমিও সময় চেয়েছিলাম 2 বছর। এত ভালো ছেলে সবসময় পাওয়া যাবে না। ওকে, 6 মাস সময় দাও, আমার সামনে পরীক্ষা। ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলবো। ভাগ্যে হয়তো আপনি নেই। রিয়াদ অফিস থেকে এসে নিজের রুমের দিকে যাচ্ছিল রিয়া। মায়ের ডাকে দাঁড়িয়ে পড়লো। জি মা, ঘুমাওনি কেন এখনো? তোমার সাথে কথা বলার জন্য ওয়েট করছি। এমনিতেও তো তোমাকে পাওয়া যায় না। ফ্রেশ হয়ে এসো, খাবার দিচ্ছি, তারপর কথা বলছি। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি বলো। একেবারে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেব। ঠিক আছে, বসো আমার সামনে। রিয়াদ গিয়ে তার মায়ের সামনে সোফায় বসে পড়লো। সিয়া চলে গেছে, 2 বছর হয়ে গেছে। রিয়াদের জীবনে কারোর জন্য থেমে থাকে না। তোমার মনে হয় না সিয়ামের একটা মায়ের প্রয়োজন? মা প্লিজ, তুমি যদি এসব বলার জন্য আমাকে ডেকে থাকো তাহলে আমি আসছি। সিয়ার জায়গা আমি আর কাউকে দিতে পারবো না। ও তোমাদের কাছে মরে গেলেও আমার কাছে আগের মতোই আছে, আর থাকবেও। দেখো রিয়াদ, সিয়াকে আমরা অনেক ভালোবাসি, কিন্তু একটা কথা বোঝার চেষ্টা করো, আবেগ দিয়ে জীবন চলে না। নিজের জন্য না হলেও সিয়ামের জন্য তুমিও বিয়ে করে নাও। সিয়ামের জন্য তুমি আছো, হৃদয় আছে। রিয়াদ, অবুঝের মতো কথা বলো না। আমি আর কয়দিন, আর হৃদয় নিজের জীবন আছে। আজ বাদে কাল ওকেও বিয়ে করতে হবে, ওর নিজের সংসার হবে, তখন সিয়ামের কি হবে? তুমি সারাদিন অফিসে পড়ে থাকো,
ছেলেটার সামান্যতম খোঁজও তুমি নাও না। আবার বিয়ে করলে সে সিয়ামকে ভালোবাসবে তার কি গ্যারান্টি আছে বলো? সৎমা কখনো মা হয়ে উঠতে পারে না। তখন দেখবে যে ছেলের জন্য বিয়ে করতে বলেছ সেই ছেলেই সবচেয়ে বেশি অবহেলিত হবে। তার থেকে আমাকে আমার মতো ছেড়ে দাও। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছি, আবার ভেঙে দিও না মা, প্লিজ। আর সিয়ামের ভাগ্যে যা আছে তাই হবে। যে ছেলে জন্মের সময় নিজের মাকে হারায় তার ভাগ্য আর কত ভালো হবে। কথাগুলো বলে রিয়াদ উঠে হনহনিয়ে নিজের রুমের দিকে চলে গেল। রিয়াদ, আমার কথা শোনো। চলে গেল। রুমে এসে ধূপ করে বসে পড়লাম বেডে। এই রুমের প্রতিটা কোণে এখনো সিয়ার ঘ্রাণ পাই আমি। অন্য কারো ঘ্রাণে সেই ঘ্রাণ কখনো হারিয়ে যেতে দেব না আমি। আলমারি ভর্তি সিয়ার শাড়ি আর গহনা রাখা এখনো, যেগুলো দেখলে এখনো মনে হয় সিয়া আমার সাথেই আছে। সেখানে অন্য কারো জিনিস কখনো ঠাঁই পাবে না। এই রুমে এখনো সিয়ার হাসির প্রতিধ্বনি শুনি আমি। অন্য কারো হাসির মাঝে হারিয়ে যেতে দেব না সেটা। দেয়ালে টানানো ফ্রেমে বাঁধা হাসিমাখা মুখটার দিকে তাকালাম, কত জীবন্ত মনে হয়। ছবিটার সামনে গিয়ে দাঁড়ালাম। অনেক ভালো আছো তাই না সিয়া? তুমি তোমার কথা রাখোনি, একা ফেলে চলে গেছ, কিন্তু আমি আমার কথা রাখব। যতদিন বেঁচে আছি শুধু তোমার হয়ে থাকব। যে বুকে মাথা রেখে তুমি ঘুমিয়েছ সেখানে আর কারো জায়গা হবে না, প্রমিস। ছেলেটার দিকে তাকালে তোমাকে খুব বেশি মিস করি, তাই ওর থেকে দূরেই থাকি। দেখতে যে একদম তোমার মতো হয়েছে। সবার কাছে আমি না হয় স্বার্থপর হয়েই রইলাম। ধীর পায়ে মায়ের রুমে গেলাম। আমার কলিজাটা ঘুমিয়ে আছে, একদম আমার মতো করে ঘুমিয়েছে। কপালে একটা চুমু এঁকে দিলাম, তারপর রুম থেকে বের হয়ে আসলাম। তোমাকে এখনো দেখিনি, তবু এক মুহূর্তের জন্য তোমার সেই চোখ ভুলতে পারছি না আমি। কি বলবো, এটাকে ভালোবাসা নাকি শুধু কিছু সময়ের মোহ? আজ আরিয়ান আর নীলার বিয়ে। আজ আরিয়ানের বাড়ি দেখে মনে হচ্ছে এ বাড়িতে বিয়ে। আরিয়ানের পরিবারের সবাই আজ অনেক খুশি, কারণ এবার গহনা, টাকা, ফার্নিচার সব দিচ্ছে নীলার বাবা। শুধু বিথির মুখটা মলিন। অন্তরাকে সে খুব ভালোবাসতো, এই নীলাকে সে মেনে নিতে পারছে না, কিন্তু তার আর কি করার আছে। আরিয়ান সবার সামনে নিজেকে খুশি প্রমাণ করার চেষ্টায় নেমেছে। ভাবি চলে এসেছে, মা তাড়াতাড়ি এসো। কই দেখি দেখি, মাশাআল্লাহ কি সুন্দর। আরিয়ানের মায়ের চোখে নীলার গায়ের গহনা চকচক করছে। যাই বলো আরিয়ানের মা, তোমার আগের বৌমার সামনে এ কিছুই না। তোমার আগের বৌমার মতো বউ সারা মহলায় একটা ছিল না। তুমি চুপ করো ভাবি, শুধু রূপ থাকলেই হয় না। সে শুধু রূপ না, গুণেও কম ছিল না। এখন কি এখানে দাঁড়িয়ে তোমার আগের বউয়ের গুণগান শুনতে হবে? তো আমি কি করব? তুমি কি আদৌ পুরুষ মানুষ? How dare you? What do you mean? বউয়ের গায়ে হাত তুলতে পারলে সেই পুরুষ মানুষ হয়ে যায় না। তোমার বউকে এতগুলো মানুষ মিলে অপমান করছে, আর তুমি দাঁড়িয়ে দেখছো। তুমি কিছু না বললে এবার খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু তোমার টিপিক্যাল বউ অন্তরের মতো নই। কে কি মনে করলো আমার কিছু যায় আসে না। তোমরা দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। তিথি, বৌমাকে সোফায় নিয়ে বসা। এখানে কেন আসবো? তিথি, তুমি আমাকে রুমে নিয়ে চলো, আমি ফ্রেশ হবো। তোমাদের বাসাটা অনেক ছোট, কেমন দম বন্ধ হয়ে আসছে। তিথি একবার মায়ের দিকে তাকাচ্ছে আর একবার ভাবির দিকে তাকাচ্ছে। আরিয়ানের মা একবার আরিয়ানের দিকে তাকাচ্ছে আর একবার তার বৌমার দিকে। আরিয়ান কিছুই বলছে না। ঠিক আছে তিথি, তুই বরং বৌমাকে রুমে নিয়ে আয়, অনেক ক্লান্ত হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে নি। মা, আমার জন্য একটা ব্ল্যাক কফি পাঠিয়ে দিন, মাথাটা ভীষণ ধরেছে। ঠিক আছে। বাড়ির আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কানাঘুষা করছে। এ আবার কেমন বউ? নীলা রুমে এসে শাওয়ার নিয়ে এলো, একটা নাইটি পরে নিল। রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসতেই আরিয়ান রুমে এলো। নতুন বউ এভাবে দেখবো কল্পনাও করতে পারিনি। আরো পর্যন্ত একটা নাইটি পরে বসেছিল নীলা। নীলা, ও তুমি এসে পড়েছো? কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। তুমি? আজ আমাদের কত অপেক্ষার রাত। তোমার সাথে যখন প্রথম রিলেশন ছিল, স্বপ্ন ছিল এই রাতে চাঁদ দেখবো আর অনেক গল্প করব। রাতটা সারা জীবন উজ্জ্বল হয়ে স্মৃতি হয়ে থাকবে। কিন্তু ভুলে যাও না পুরনো কথা। যাই হোক,
আমাদের ভালোবাসা তো পূর্ণতা পেয়েছে। আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আজ আমার সবচেয়ে খুশির দিন হওয়ার কথা ছিল, তাহলে সেটা কেন হতে পারছি না? এই রুম দেখে মনে পড়ছে অন্তরের সাথে প্রথম রাতেই করা অন্যায়ের কথা। চোখের সামনে বেশি হচ্ছে বারবার। এই সাজানো রুমে নীলাকে নয়, অন্তরাকেই যেন প্রত্যাশা করছে মন, কিন্তু সেটা তো আর জীবনের সম্ভব নয়। এই সম্পর্কটা নিজের হাতে কবর দিয়ে দিয়েছি। কি ভাবছো আবার? কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়বো মানে? আরিয়ান, আজ আমাদের বাসরাত, কত প্রতীক্ষার রাত। কিন্তু নীলা, আজ রাত শুধু তোমার আর আমার। দেখো তোমার জন্য কত সুন্দর করে সেজেছি। আরিয়ানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরিয়ানের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিল নীলা। আজ আরিয়ান আর নীলার বিয়ে ছিল। আরাম ডিভোর্স হয়েছে 1 মাসও হয়নি, এখনই বিয়ে? হয়তো অন্তরার চলে আসার অপেক্ষায় বসেছিল। জানোয়ার একটা, আমার বোনের জীবনটা একেবারে তছনছ করে দিল। শুধু তার দোষ কোথায়? তোমাদের দোষ কি কম ছিল? কি বলতে চাও তুমি? ছেলে ভালো চাকরি করে, মোটা বেতন পায়, পাকা বাড়ি, দেখতে ভালো, এসব হলে আর কিছু জানার প্রয়োজন মনে করো তোমরা? ছেলের চরিত্র কেমন, ফ্যামিলি কেমন, ছেলের লাইফস্টাইল কেমন জানতে চাও কখনো? আমাদের দেশে মেয়ের ফ্যামিলি এই একটা সমস্যা। ছেলের পজিশন ভালো হলে, টাকা থাকলে আর কিছু জানার প্রয়োজন মনে করে না। এটা ভাবে না আমাদের মেয়ে তাদের সাথে মানিয়ে নিতে পারবে কিনা, ছেলে বা তার ফ্যামিলির মানুষ কেমন। ভুল কিছু বলনি তুমি। সত্যি এটাই আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা এখন। বাবা মা বা ফ্যামিলি মনে করে ছেলের টাকা থাকলেই মেয়ে সুখী হবে। এটাই সবচেয়ে বড় ভুল। এখন দিন দিন ডিভোর্সের সংখ্যাও বেড়েই চলেছে। আমার বাবা মা তোমার টাকার আগে তোমাকে দেখেছে, তোমার পরিবার দেখেছে, তারপর অন্য কিছু। নিজের পরিবারের উপর আমার গর্ব হয়। আমার তখন একটা ভালো চাকরি থাকলে অন্তরাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতাম দরকার হলে, তবু এই বিয়ে হতে দিতাম না। বাদ দাও, অন্তরের ভাগ্যে ছিল, তুমি কিভাবে আটকাতে বলো? তবুও নিজেকে অপরাধী মনে হয় এখন। আমি বলি কি, অন্তরের আবার বিয়ে দাও। মিমি, হ্যাঁ বলছি। দেখো, আজ বাদে কাল মানুষ কথা শোনাতে শুরু করবে। আমাদের সমাজের মানুষ এমন, একবেলা কেউ খাবার না খেলে কেউ খাবার ব্যবস্থা করে দিবে না, কিন্তু কেউ কিছু করলে দিন রাত তা নিয়ে গবেষণা করবে। ও যখন বিয়ে করতে চাইবে তখনই হবে। জীবনে যে ধাক্কাও পেয়েছে, আবার কাউকে বিশ্বাস করতে পারবে না আরাব। যেদিন কেউ ওর বিশ্বাস অর্জন করতে পারবে সেদিনই না হয় দেখা যাবে। কিন্তু এসব বাদ দাও মিমি, ভালো লাগছে না। ঠিক আছে, ঘুমাবে? তুমি ঘুমিয়ে পড়ো, আমার অফিসের কিছু কাজ আছে। আচ্ছা। অন্তরা ব্যালকনিতে বসে আছে। বাইরে কিছু দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার ছাড়া। তবু বাইরের দিকেই তাকিয়ে আছে। অন্ধকারের সাথে নিজের জীবনের মিল খুঁজে পায় এখন। আমার জীবনেও এখন এমনই অন্ধকার, কোথাও আলোর কোনো ছিটেফোঁটাও নেই। ডিভোর্স পেপারে সাইন করার সময়ও এতটা কষ্ট হয়নি, কিন্তু আজ কেন হচ্ছে? 4টা বছর যে সব কিছু আমার ছিল, আজ থেকে সেসব অন্য কারো। আমি কেন কষ্ট পাচ্ছি? সেসব আদৌ কোনোদিন কি আমার ছিল? ভাইয়ের রুমের সামনে দিয়ে আসার সময় কানে এলো আজ আরিয়ান আর নীলার বিয়ে। নীলাকে অন্তত আমার মতো মৃত্যু যন্ত্রণা দিয়েন না। আমি চাই না আমার কোনো শত্রু আমার মতো যন্ত্রণা ভোগ করুক। উঠে রুমে চলে এলাম। অন্তরার সাথে সিয়ামের বন্ধুত্ব হয়ে গেছে। অন্তরাকে মা বলে তাতেও কিছু মনে করে না। সিয়াম যখন অন্তরাকে মা বলে ডাকে, শুধু অদ্ভুতভাবে তাকায় সিয়ামের দিকে। মেয়েটা বড্ড চাপা স্বভাবের, খুব সুন্দর করে এড়িয়ে চলে আমাকে, কিছু বলার সুযোগই দেয় না। কিন্তু কেন এমন করে? ওর ব্যাপারে না জেনে দিন দিন ওর প্রতি আমার দুর্বলতা বেড়ে চলেছে, আর ও আমাকে এড়িয়ে চলেছে। কি করে বলবো ওকে? এক একটা দিন যাচ্ছে আর বিয়ের দিন ঘনিয়ে আসছে, আর রিয়াদ ভাইয়াকে ভালোবাসার কথা বলা তো দূর, উনি হয়তো আমার নামই ভুলে গেছে। কি করব আমি? নিয়তিকে মেনে নেব? তিথি, আমার কফিটা দিয়ে যাও। বেলা 9টায় ওঠে উনি জমিদারের মতো হুকুম করছে কফি দিয়ে যেতে। তোমার ছেলের বউ কি আমাকে কাজের লোক মনে করে? রাগ করিস না, নিয়ে যা। তিথি বিড়বিড় করে কফি নিয়ে নীলার রুমে চলে গেল। এই নাও তোমার কফি। থ্যাংক ইউ। থু থু, এটা কোনো কফি হলো? ভালো না লাগলে নিজে বানিয়ে খাও। হোয়াট? সামান্য এক কাপ কফি চেয়েছি বলে কথা শুনতে হবে? আরিয়ান, কি হয়েছে? এক কাপ কফি চেয়েছি বলে তোমার বোন আমাকে
কতগুলো কথা শোনাবো, নিজে বানিয়ে খেতে বলেছে। নীলা আস্তে কথা বলো, বাড়ি ভর্তি মেহমান, চেঁচামেচি করলে সবাই কি বলবে? এখন আমার কথা তোমার কাছে চেঁচামেচি মনে হচ্ছে? কি হয়েছে এখানে? এত চেঁচামেচি কিসের? কিছু না। এত চেঁচামেচি করছো কেন তোমরা? বাড়িতে মেহমান ভর্তি, সবাই কানাঘোষা করছে। দেখ না আপু, আমি তো শুধু। চুপ করো, তোরা যেমন তোদের সাথে তেমন করা উচিত। খুব নেচেছিলি না, এবার বুঝবি কি হারিয়েছিস তোরা। আজকেই শেষ, এ বাড়িতে আর কখনো পা রাখবো না আমি। বিথি বের হয়ে যেতেই তিথি আর আরিয়ানের মাও তাদের সাথে বের হয়ে গেল। প্রথম দিনই এমন সিনক্রিয়েট না করে হচ্ছিল না তোমার? আরিয়ান, এখানে আমার দোষটা কোথায়? করো, কোনো দোষ নেই, সব দোষ আমার। আরিয়ান হনহনিয়ে বের হয়ে গেল রুম থেকে। যা বাবা, আমি কি করলাম? মা আমি আসছি। ঠিক আছে, দেখে শুনে যাস। বাড়ি থেকে বের হতেই জ্যোতির সাথে দেখা হয়ে গেল। কি রে, তোর মুখটা এমন পেঁচার মতো করে রেখেছিস কেন? ভালো লাগছে না, পরীক্ষার পরই বিয়ে। গুড নিউজ। এখানে মন খারাপ করার কি আছে? আমার জানা মতে তোর কারোর সাথে রিলেশন নেই, তাহলে প্রবলেম কোথায়? কিছু না, এমনি। অন্তরার জ্যোতি রিকশায় উঠে গেল। জ্যোতি একদম চুপচাপ। তুই কি কাউকে ভালোবাসিস জ্যোতি? না, তুই তো জানতি তাহলে। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আমাকেও কি বলা যায় না? তেমন কিছু না। বলবি না? জ্যোতি অন্তরার দিকে তাকাতেই চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ল। কি হয়েছে জ্যোতি, বল আমাকে। কি করবো আমি বুঝতে পারছি না। যাকে ভালোবাসি সে হয়তো আমার নামও মনে রাখেনি, তাকে কোনোদিন বলতেও পারবো না, কিন্তু ভুলতে পারছি না আমি। কার কথা বলছিস তুই? প্রিন্সিপাল ম্যামের বড় ছেলে রিয়াদ। সিয়ামের বাবা? কি বলবো বুঝতে পারছি না। তোর বাবা মা মেনে নেবে না, আর সেটা পরের বিষয়। রিয়াদ ভাইয়া কিছুই জানে না। এখানে আর কি করার আছে? সবই বুঝতে পারছি, কিন্তু মনকে বোঝাতে পারছি না। কি করব বল? কিছু দরকার হলে বলিস, হেল্প করার চেষ্টা করব। কিন্তু দেখ, আমার মনে হয় এটা তোর ভুলে যাওয়া উচিত। চেষ্টা করব, চলে এসেছি না। জ্যোতি আর অন্তরা রিক্সা থেকে নেমে ভার্সিটির ভেতরে যেতে লাগলো। সিয়াম খেলছে, সাথে রূপা। অন্তরাকে দেখে দৌড়ে অন্তরার কাছে চলে এলো। মা, কেমন আছে আমার সিয়াম বাবাটা? ভালো। তোমার সাথে আমার আলী। কেন বাবা, কি করেছে আমি? তুমি আমার সাথে বালি দাও না কেন? রাতে আমার সাথে ঘুমাও না কেন? যাবো তো, এখন আমি যাই। আমার তো পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আজকে আমার সাথে যাবে তো? সিয়ামের কপালে একটা কিস করে চলে এলাম। ছেলেটা একটু ভালোবাসা পাওয়ার জন্য পাগল। অন্তরা ক্লাসে যাওয়ার সময় পেছন থেকে হৃদয় ভাইয়ার ডাক দিল। জি ভাইয়া। তোমার সাথে আমার একটু কথা ছিল। জি ভাইয়া বলুন। এখানে না, আমার সাথে এসো। কিন্তু আমার ক্লাস শুরু হয়ে যাবে। বেশিক্ষণ লাগবে না জ্যোতি, তুমি বরং ক্লাসে যাও। আর অন্তরা, আমার সাথে একটু এসো। জ্যোতি আসুক। তুমি কি আমার সাথে আসতে ভয় পাচ্ছ? না না, তেমন কিছু না। তাহলে এসো, আর জ্যোতি ক্লাসে যাও। ঠিক আছে। অন্তরা, তাড়াতাড়ি চলে আসিস। হৃদয় আগে আগে যাচ্ছে আর অন্তরা তার পিছু পিছু যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে, কেনই বা নিয়ে যাচ্ছে? কি করে বলবো জানি না, কিন্তু আজ বলতেই হবে। এভাবে কষ্ট পাওয়ার চাইতে বলে দেওয়াই ভালো। হৃদয় ভার্সিটির লেকের পারে নিয়ে এলো অন্তরাকে। অনেকক্ষণ চুপ করে আছে হৃদয়। ভাইয়া, আপনি কিছু বলতে চাইছিলেন? আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। কি করে বলবো বুঝতে পারছি না। কোনোদিন কোনো মেয়েকে দেখে এমন ফিল করিনি। কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে তাও ভাবিনি। মানে? তোমাকে প্রথম দেখেছিলাম ফুচকা স্টলের সামনে। ধাক্কা লেগেছিল তোমার সাথে। কান্না ভেজা চোখে তাকিয়েছিলে আমার দিকে। সেই চোখ এখনো ভুলতে পারিনি আমি। কিছু ছিল সেই দৃষ্টিতে, অনেক কথা লুকানো ছিল। সেই কথাগুলো বুঝতে চাই আমি, জানতে চাই চোখের গভীরে লুকানো কথাগুলো। কি বলছেন এসব আপনি? আমি কি বলতে চাইছি তুমি খুব ভালো করে বুঝতে পারছো, আর সেই জন্যই আমাকে প্রতিনিয়ত এড়িয়ে চলছো। কিন্তু সেটা আমাকে কষ্ট দিচ্ছে। ভালোবাসি অন্তরা, কিভাবে প্রপোজ করতে হয় তা আমি জানি না, তাই সোজা কথা সোজাভাবেই বললাম।
আপনি পাগল হয়ে গেছেন, বাজে বকছেন। তুমি যা ইচ্ছে বলতে পারো। হ্যাঁ, সত্যি আমি পাগল হয়ে গেছি। আমার জন্য সারা ভার্সিটির মেয়ে পাগল, আর আমি এমন একজনের জন্য পাগল হয়ে গেছি যার মুখটা পর্যন্ত দেখিনি এখনো। কি করব বলো? কতটুকু জানেন আপনি আমার সম্পর্কে? যে ভালোবাসা আপনি আজ ভুলতে পারছেন না, আমার সম্পর্কে জানলে আপনার এই ভালোবাসা খুঁজেও পাবেন না আপনি। আমি কিছু জানতে চাই না। আমিও কিছু বলতে চাই না আপনাকে। দয়া করে আমার সামনে আর আসবেন না। কিন্তু কেন অন্তরা? আমি কি তোমার যোগ্য নই? আমার সম্পর্কে আগে জেনে নিয়েন, এরপর এই ভালোবাসা আমার জন্য খুঁজে পেলে তারপর না হয় আমার সামনে এসে দাঁড়ানোর কথা ভাববেন। আপনি কেন, পৃথিবীর কোনো ছেলেই আমার মতো মেয়েকে নিজের জীবন সঙ্গী করার কথা ভাবতে পারবে না। কথাটা বলেই চোখ পানিতে ভরে উঠল। মানে? আমি আপনাকে কিছু বলতে পারবো না। অন্তরা, আমার কথা শোনো। হৃদয়ের কথা শুনেই দৌড়ে চলে গেল অন্তরা। স্বপ্ন দেখতে চাই না আমি ভালোবাসা। যখন জানবেন আমি একটা ডিভোর্সি মেয়ে যে কোনোদিন মা হতে পারবে না, ভালোবাসা তো দূর, আমাকে দেখতেও চাইবেন না। ভালোবাসা বলে কিছু নেই আমার জীবনে। ভাইয়া, যদি তুমি... অন্তরা আমার ব্যাগ নিয়ে চলে এসেছিল, সেটাই নিতে এসেছিলাম। আর এসে দেখি ও ভালোবাসেন। অন্তরা ঠিকই বলেছে, ওর অতীত জানলে আপনি কেন, হয়তো কোনো ছেলেই ওকে ভালোবাসতে পারবে না। বাট হোয়াই? আমি যতটুকু বুঝেছি ওর মতো মেয়ে হয়তো হাজারে একটা পাওয়া যাবে। ঠিকই বুঝেছেন, হাজারে নয়, লাখে একটা পাওয়া যাবে। তাহলে প্রবলেম কোথায়? শি ইজ ডিভোর্সড। হোয়াট? আপনি ঠিক শুনেছেন, অন্তরা ডিভোর্সি। আর ডিভোর্সের এখনো 1 মাসও হয়নি। শুধু তাই নয়, অন্তরা কোনোদিন মা হতে পারবে না। হৃদয় ধূপ করে বসে পড়লো পাশের বেঞ্চে। প্লিজ জ্যোতি, আমার সাথে মজা করো না। ভাই, আমি মজা করছি না, এটাই কঠিন সত্য। ওর বয়স কেবল 20, আর বিয়ে, ডিভোর্স এসব কি করে হতে পারে? জ্যোতি আস্তে করে হৃদয়ের থেকে একটু দূরে বসে পড়ল, তারপর একে একে সব খুলে বলল। আই ক্যান বিলিভ হাউ এনি হিউম্যান বিং ক্যান বি সো ইনফেরিয়র। সত্যি আমি এটা বিশ্বাস করতে পারছি না। একটা মানুষ এতটা নিকৃষ্ট সত্যি হতে পারে? নিজের সন্তানকে মেরে দিল, আর একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় অহংকার নষ্ট করে দিল। 4টা বছর নরক যন্ত্রণা ভোগ করেছে অন্তরা। এরপরও ওই রাস্কেলটা মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। শুধু ঘুরে বেড়াচ্ছে না, গতকাল আবার বিয়েও করেছে। হোয়াট? আমার এক কাজিনও একই অফিসে জব করে। সে অন্তরা আর আরিয়ানের সম্পর্কে সব জানতো, তাই আরিয়ানের আবার বিয়ের খবর আমাকে জানিয়েছে। অন্তরা কোনো অ্যাকশন নেয়নি? না। বাট হোয়াই? হয়তো আরিয়ানের সাথে পেরে উঠবে না, বা আরিয়ানের সাথে আর মুখোমুখি হতে চায় না। তাই প্রথম দিন আপনি জিজ্ঞেস করেছিলেন না মেয়েটা কান্না করতে করতে চলে গেল কেন? কোনো মেয়ে যদি তার চোখের সামনে দেখে তার স্বামী অন্য একটা মেয়েকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, তখন কি করবে সে? জানোয়ারটাকে হাতের কাছে পেলে খুন করে ফেলতাম। এই ভয়ে অন্তরা তার ভাইয়াকেও কিছু জানায়নি। এত কিছু জানলে আরব ভাইও হয়তো খুনি হয়ে জেলে থাকতো। লোকটার পরিচয় আর ঠিকানা পাওয়া যাবে? কেন ভাইয়া? এমন মহান একজন অমানুষকে দেখার অনেক ইচ্ছে হচ্ছে। প্লিজ কোনো প্রবলেম করবেন না ভাইয়া। অন্তরা আর কোনো ঝামেলা চায় না। আমি জানি আপনি অন্যায় সহ্য করতে পারেন না, কিন্তু আমাদের সমাজে এখন এটা খুব কমন বিষয়। কয়টার প্রতিবাদ করবেন আপনি? যে কয়টা করার সুযোগ হবে। কিন্তু জ্যোতি। হ্যাঁ, তুই এখানে? তোকে খুঁজছিলাম, দূর থেকে এখানে বসে থাকতে দেখলাম। এখানে কি করছিস? কিছু না। চল। তুই এগো, আমি আসছি। তাড়াতাড়ি আয়। অন্তরা চলে গেল। হৃদয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্তরার যাওয়ার দিকে। কতটা কষ্ট লুকিয়ে রেখেছো বুঝতেই পারিনি আমি। আসছি ভাইয়া। আরিয়ানের পরিচয়টা? আর অন্তরা? আগেই বলেছিলাম, অন্তরার অতীত জানলে এই ভালোবাসা আর থাকবে না। আপনার দোষ নেই, কোনো ছেলেই এটা মেনে নিতে পারবে না। আসছি। হৃদয় কিছুই বলল না, চুপচাপ বসে রইল। জ্যোতি চলে গেল অন্তরার দিকে। 6 মাস পর আজ জ্যোতির বিয়ে ভেঙে গেছে। জ্যোতি নিজেই ভেঙে দিয়েছে, নিজের সাথে পেরে ওঠেনি সে। জ্যোতির বাবা অনেক রেগে গেছে।
এত ভালো ছেলে হাতছাড়া হয়ে গেল, সাথে মান সম্মানও নষ্ট হয়েছে। বিয়ের আয়োজন কমপ্লিট হয়ে গিয়েছিল, অনেক মেহমান এসেও পড়েছিল। আত্মীয় স্বজনের সামনে নাক কাটা গেল। জ্যোতিকে বাড়ি থেকে বের করে দিয়েছে রাগের মাথায়। অন্তরার সাথে করে বাড়ি নিয়ে গেছে জ্যোতিকে। 6 মাস হয়ে গেল হৃদয় আর অন্তরার সামনে আসেনি। অন্তরা হয়তো ভুলে যেত হৃদয় নামে কেউ আছে। শুধু সিয়ামের জন্য হৃদয়কে অন্তরার মনে আছে। মাঝে মাঝে অন্তরার হাসি পায় হৃদয়ের কথা ভেবে। বেচারা প্রথম ভালোবাসার ভুল সিলেকশন করে ফেলেছে। অন্তরাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে আবার। অন্তরার মা আর ভাবির জন্য বাধ্য হয়েছে আরাপ। কিন্তু যতগুলো প্রপোজাল এসেছে সবারই অনেক বেশি বয়স আর বড় বড় ছেলে মেয়ে আছে। কেউ ডিভোর্সি, আবার কেউ বউ মারা গেছে। ভালো কোনো প্রপোজাল এলে তারা আবার না করে দেয়। কোনোটা ঠিক হয়ে আসছে না, আর অন্তরাও বিয়ে করতে রাজি না। কিন্তু ওরই বা কি করার আছে? নিজেকে বোঝা মনে হয় এই পরিবারের। জ্যোতিকে নিজের রুমে নিয়ে বসালো অন্তরা। কেন এমন করলি জ্যোতি? এটা ছেলে মানুষই ছাড়া আর কিছু নয়। কি করব বল, আমি কিছুতেই মেনে নিতে পারছি না অন্য কাউকে। কিন্তু এটা কখনো সম্ভব না, সেটা তুইও জানিস আর আমিও। আমি পাগল হয়ে যাব মনে হচ্ছে। তোর সাথে রিয়াদ ভাইয়ের কোনো যোগাযোগ আছে? না। সত্যি কি নেই? প্রতিদিন ঠিক বিকেল 4টে উনি একটা পার্কে এসে 1 ঘন্টা একটা বেঞ্চে বসে থাকে। টিউশনের কথা বলে তার একটু দূরে আমিও রোজ বসে ওনাকে দেখি। একটা নাম্বার থেকে কল দেয় শুধু ওনার গলাটা একবার শুনবার জন্য। হ্যালো, কে বলছেন? এই কথাটাই বলে শুধু। কিছুদিন গেল নাম্বারটা ব্লক করে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তুমি আর অন্তরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। আমাকে একটা হেল্প করতে হবে। কি হেল্প? ভাই, আমাকে একটা জবের ব্যবস্থা করে দিতে হবে, আর ভার্সিটির হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিতে হবে। জবের ব্যবস্থা আমি এখনই করে দিতে পারবো, কিন্তু হোস্টেলের ব্যবস্থা? কিন্তু থাকার ব্যবস্থা করে দিতেই হবে ভাইয়া। কোনো প্রবলেম হয়েছে? আমার বিয়ে ভেঙে দিয়েছি, বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। হোয়াট? কিন্তু কেন? ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করছি, তারপর সব শুনবো। আর কয়েকদিন পর আমি কানাডা চলে যাচ্ছি। তার আগে তোমার সব প্রবলেম সলভ করার চেষ্টা করব। কানাডা? হুম। কেন ভাইয়া, হঠাৎ করে কানাডা কেন? পিএইচডি করার জন্য যেতে হবে। পিএইচডি করে আপনি কি করবেন? জব তো আর করবেন না, আপনাদের অফিসেই তো জয়েন করবেন। পরে কথা হবে এসব নিয়ে। তুমি বিকেলে কফি শপে এসো, সেখানেই কথা হবে। ওকে, আমি বিকেলে দেখা করছি। এখন তাহলে রাখছি। ওকে, আল্লাহ হাফেজ। জ্যোতি? হ্যাঁ বল। আসছি ভাইয়া, আল্লাহ হাফেজ। এই কণ্ঠস্বর কতদিন পর শুনলাম। খাবারটা খেয়ে নে তাড়াতাড়ি। বিকেলে আমার সাথে একটু যেতে পারবি? কোথায় যেতে হবে? জবের জন্য কথা বলতে। ঠিক আছে, সে যাওয়া যাবে। এখন খাবারটা শেষ কর। ইচ্ছে করছে না রে। একটু খেয়ে নে, বিয়ের টেনশনে গতকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করেছিস। ঠিক আছে। আগেই বলেছিলাম জ্যোতির মা, মেয়েকে অন্তরের সাথে মিশতে দিও না। আমার কথা তো তখন শুনলে না। মেয়ের জন্য আজ মানুষের কথা শুনতে হচ্ছে। অন্তরা তো তবু সংসার করে তারপর ভেঙে এসেছে। তোমার মেয়ে তো সংসার শুরু হওয়ার আগে ভেঙে দিল। মেয়ের ছেলে পছন্দ হয়নি, আমরা তাও জোর করেছিলাম, তাই ভেঙে দিয়েছে। এখন শাক দিয়ে মাছ ডাকছে। একটু পরপর এক একজন এসে কথা শুনিয়ে যাচ্ছে জ্যোতির মাকে। সেও তাদের নানান কথা বোঝানোর চেষ্টা করছে। আত্মীয় স্বজন অনেকে চলে গেছে, যারা আছে তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জ্যোতির বাবার রাগ কমার বদলে বেড়েই চলেছে। হ্যালো, কোথায় তুমি? অফিস টাইমে কল দিয়ে কোথায় আছে জিজ্ঞেস করার কোনো মানে হয়? হ্যাঁ, তুমি সবসময় আমার সাথে এমন তেরা তেরা কথা বলো কেন? যা বলার জন্য ফোন করেছো সেটা বলো। আমি শপিং এ যাব, তোমাকে বলেছিলাম। আমার কার্ডে টাকা কম আছে, টাকা দাওনি কেন এখনো? সপ্তাহে 2বার করে কি শপিং করো তুমি? এখন কি তোমাকে আমার শপিং এ হিসাব দিতে হবে? তুমি আগে থেকেই জানো আমি শপিং বেশি করি, এখন কেন এসব বলছো? ওকে, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বেবি, লাভ ইউ। লাভ ইউ টু। ফোন কেটে দিয়ে টেবিলে মাথা রাখলাম। অতিষ্ঠ হয়ে গেছে আমি, এসব আর ভালো লাগে না।
বাড়ি ফিরে মা তার কমপ্লেন করা শুরু করে। বিয়ের পরে নীলা জব ছেড়ে দিয়েছে, তবু বাড়িতে নিজের কফি পর্যন্ত করে খায় না। সারাদিন বিউটি প্রোডাক্ট নিয়ে বিজি থাকে, সব মাকেই করতে হয়। নীলা আজ এটা তো কাল ওরা ডিমান্ড করা শুরু করে। নীলার জন্য বিধি আপু তিথি দুজনেই বাড়ি আসা বন্ধ করে দিয়েছে। এসব অশান্তি আর ভালো লাগছে না আমার। অন্তরার শুরুতে এখন হারারে টের পাচ্ছি আমি। বিকেলে জ্যোতি আর অন্তরা কফি শপে বসে আছে হৃদয়ের অপেক্ষায়। অন্তরা এখনো জানে না কার সাথে দেখা করতে এসেছে। হৃদয়কে আসতে দেখে জ্যোতি আর অন্তরা দুজনেই দাঁড়িয়ে গেল। জ্যোতি, উনি এখানে কেন? ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। তাহলে আমাকে কেন নিয়ে এসেছিস? দেখ অন্তরা, প্লিজ ইয়ার, একা আসা পসিবল ছিল না, তাই তোকে নিয়ে এসেছি। আর যদি বলতাম হৃদয় ভাইয়ের সাথে দেখা করতে আসবো, তাহলে তুই আসতি না, তাই হৃদয় ভাইয়ের সাথে কথা বলিনি। আমি চলে যাচ্ছি। আচ্ছা, ভাইয়া কি কখনো তোর সাথে খারাপ ব্যবহার করেছে বল? তাহলে তুই রেগে যাচ্ছিস কেন? সত্যিই তো, আমি ওনার উপর কেন রেগে আছি? উনি তো আমার সাথে খারাপ ব্যবহার করেনি কখনো। যে আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছে তাকে ছেড়ে দিয়েছি। আর ওনার সাথে রেগে আছি কেন? রেগে আছি ভালোবাসি বলি, আমার অতীত জেনে আমাকে মেনে নেয়নি বলে। তবে কি আমি চেয়েছিলাম উনি আমাকে মেনে নিক? না না, এটা অন্যায়। কাউকে বাবা ডাক থেকে বঞ্চিত করার অধিকার আমার নেই। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। অন্তরা? অন্তরা তোকে কিছু বলছে। হ্যাঁ, কি? কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম অন্তরার দিকে। অনেকদিন পর এতটা কাছ থেকে দেখলাম। এখনো পর্যন্ত আমি শুধু ওর চোখ দুটোই দেখেছি। হয়তো আগের থেকে সুন্দর হয়ে গেছে। চোখে ডার্ক সার্কেল নেই, চোখে আর কোনো ক্লান্তির ছাপ নেই। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় ওর মুখটা দেখতে, কিন্তু সেটা এখন ও একদিনে নিচের দিকে তাকিয়ে আছে। জ্যোতির দিকে তাকালাম এবার। জ্যোতি, কি প্রবলেম এবার বলো? অনেকটা বলেছি তো। বাট পুরোটা না। এখন আবার সব ক্লিয়ার করে বলো। বিয়ে কেন ভেঙেছো? আর ভাঙার হলে আগেই ভেঙে দিতে। একদম হলুদের আগের দিন কেন? আসলে মেনে নিতে চাইছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। ছেলের কোনো প্রবলেম? সেসব কিছু না। তাহলে ঠিক আছে, বলতে হবে না। কি করতে হবে বলো? একটা জব আর থাকার ব্যবস্থা করে দিলে হবে। তোমার বাবা এখন রেগে আছে, ঠিক হয়ে গেলে বাড়ি চলে যেও। আমি জানি বাবার রাগ কমে গেলে বাড়িতে চলে যেতে পারবো, কিন্তু কিছুদিন গেলে আবার বিয়ে দিতে চাইবে। আমি বিয়ে করতে পারবো না এখন। যদি বিয়ে করতে সমস্যা কোথায়? এখন তো না তোমার বিয়ের বয়স হয়নি। তুমি কি কাউকে ভালোবাসো? না। তাহলে প্রবলেম কোথায়? আর কোনো ছেলের সম্পর্কিত প্রবলেম হলে আমাকে বলো। যদি তুমি আমাকে কি ভাবো জানি না, কিন্তু আমি তোমাকে আমার বোনই মনে করি। আমার কিন্তু কোনো বোন নেই। ভাইয়া তেমন কিছু না। ঠিক আছে, আমি জবের ব্যবস্থা করে দিচ্ছি এখনই, কিন্তু হোস্টেলে এখন সিট পাওয়া যাবে না। ভার্সিটি হোস্টেলের অবস্থা তুমি জানো, সহজে সিট পাওয়া যায় না। আর এখন বছরের মাঝামাঝি সময়ে, আর আমিও ভার্সিটি থেকে চলে এসেছি 5 মাসের বেশি। আসলে ভাইয়া এখন কি হবে? আমি আর কাউকে চিনি না। আমি দেখছি কি করতে পারি। ভাইয়া আরেকটা কথা। কি? আপনি কি সত্যি কানাডা যাচ্ছেন? কানাডা? অন্তরা এতক্ষণ চুপচাপ বসেছিল, কোনো কথা বলেনি। এখন হুট করে বলে বসলো, সিয়ামের কি হবে? সে তো আপনাকেই বাবা জানে। সে তো ভুল জানে, তার বাবা আছে, সেই বুঝবে তার ছেলের বিষয়। আমি আপনাকে এমন ভাবিনি। আমরা অনেক কিছুই ভাবি না, কিন্তু সেটাই হয়। ভাবনার সাথে বাস্তবতার মিল কমই হয়। সত্যি বলেছেন, উপর দেখে মানুষের ভেতর বোঝা যায় না। সেটা বোঝা গেলে তো হয়েই যেত। কষ্ট করে নিজেকে কারো কাছে প্রমাণ করতে হতো না। মানে? কিছু না। তাহলে আমরা আসছি। তুই একটু যা, আমার একটা কথা আছে। মানে? বাংলায় তো বললাম না। মানে তোর তোর কথা আছে হৃদয় ভাইয়ের সাথে? বিশ্বাস হচ্ছে না। জ্যোতির কথা শুনে হৃদয় মিটমিট করে হাসছে। জ্যোতি, তোর এই সিচুয়েশনে ফান করার কথা মাথায় কি করে আসে? ওকে, রাগিস না, তাড়াতাড়ি আয়। জ্যোতি এগিয়ে গেল, আর অন্তরা আর হৃদয় বসে আছে। কিছু বলতে চাইছিলে? ওনার দিকে তাকালাম। এতক্ষণ কথা বললেও ওনার দিকে সরাসরি তাকাইনি, এখন তাকালাম। আগের থেকেও বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। ছি ছি, কি ভাবছি? কি বলবে? জ্যোতি নিজের বিয়ে কেন ভেঙে দিয়েছে জানেন? আমি কিভাবে জানবো? কিছুই তো বললো না। আপনার ভাইয়ের জন্য। হোয়াট? ঠিক শুনেছেন আপনি।
পাগল হয়ে গেছো তুমি? কি বলছো এসব? ভাইয়া তো মনে হয় জ্যোতিকে মনেও রাখেনি। হতে পারে, কিন্তু জ্যোতি রেখেছে। শুধু রাখেনি, ভালোবাসে আপনার ভাইকে, প্রতিদিন ফলো করে আসছে তাকে। ও মাই গড, আমি তো ভাবতেও পারছি না। কিন্তু ভাইয়া ওকে মেনে নেবে না, ইনফ্যাক্ট কাউকে মেনে নেবে না। ভাবিকে এখনো অনেক ভালোবাসে ভাইয়া। কি হবে জানি না, জ্যোতিও পারছে না অন্য কাউকে গ্রহণ করতে। মা ভাইয়াকে আবার বিয়ে করতে বলেছে, কিন্তু সে সাফ জানিয়ে দিয়েছে সে আর বিয়ে করবে না। কিছু অন্তত ভাবুন, এইভাবে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। ভাইয়ার সাথে ও সুখী হতে পারবে তার গ্যারান্টিও আমি দিতে পারছি না। এনিহাউ, যদি বিয়ে করতে রাজিও হয়ে যায় আর বিয়ে করেও নেয়, স্ত্রীর অধিকার দিবে না সেটা আমি নিশ্চিত। তাহলে জানি না কিছু। এই জ্যোতি ভালোবাসার আর মানুষ পেল না, একটা রোবটকে ভালোবেসেছে। নিজের ভাইকে রোবট বলছেন? যা সত্যি তাই বলেছি। ভাবি মারা যাওয়ার পর ভাইয়া একটা রোবট হয়ে গেছে। হৃদয়। রিয়াদের গলা শুনে হৃদয়ের চোখ বড় বড় হয়ে গেল। ভাইয়া তুমি এখানে? এখন শুনে ফেললো নাকি সব? তুই এখানে কি করছিস? একটা কাজে এসেছি। কিন্তু তুমি? এখানে একটা মিটিং আছে আমার। কিন্তু মেয়েটাকে? আসলে ও এই প্রথম দেখলাম রিয়াদ ভাইকে। হৃদয়ের মতোই সুন্দর, কিন্তু হৃদয়ের ফেস দেখে কেমন একটা প্রাণবন্ত মনে হয়। আর রিয়াদ ভাইয়াকে মনে হচ্ছে পাথরের মূর্তি, মুখে কেমন একটা কঠিন ভাব। কে উনি? কি করে অন্তরা, কি এত বলছিস? দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। আরে তুমি জ্যোতি না, মাকে হসপিটালে নিয়ে রক্ত দিয়ে সুস্থ করেছিলে? জি, আমি জ্যোতি। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হার্ট বিট করতে করতে মনে হচ্ছে ফেটে যাবে, এত জোরে বিট করছে। এত কাছে প্রায় 1.5 বছর পরে আসলাম। আসলে ভাইয়া, জ্যোতির একটা জব খুব দরকার, সেই নিয়ে কথা বলতে এসেছি। আর এই হচ্ছে অন্তরা, জ্যোতির ফ্রেন্ড, জ্যোতির সাথে এসেছে। ও, তো জবের দরকার? অফিসে একটা জব দিয়ে দিলেই হয়। আমি তো জানি না কোনো পোস্ট খালি আছে কিনা, অফিসের সম্পর্কেও কিছু জানি না। অফিসে তো এখন কোনো পোস্ট খালি নেই, শুধু আমার পিএ পোস্ট খালি আছে। 1 মাস হলো এই পোস্টে কেউ নেই। আমার কাজের চাপ সহ্য করতে পারে না কেউ, তাই কিছুদিন গেলেই এই পোস্ট খালি হয়ে যায়। চাইলে সেখানে জয়েন করতে পারো। ওনার কথা শুনে একটা ঢোক দিলাম, কিন্তু এর থেকে ভালো সুযোগ আর পাবো না। সব সময় ওনার সাথে থাকতে পারবো আমি। কিন্তু জ্যোতির কোয়ালিফিকেশন তো। প্রবলেম হবে না, আমি পারবো। আগামীকাল সকাল 9টায় অফিসে পৌঁছে যেও। আমি আসছি, মিটিং শুরু হয়ে যাবে। রিয়াদ চলে গেল। একটু দূরে একটা টেবিলে বসে পড়ল। হৃদয় যেন হাফ ছেড়ে বাঁচল। জ্যোতি এখনো রিয়াদের দিকে তাকিয়ে আছে। ভাইয়ার সাথে আগে সম্পর্ক ভালো ছিল, কিন্তু আজকাল ভাইয়াকে আমার ভয়ই করে। জ্যোতি, তোমার প্রবলেম তো অর্ধেক সলভই হয়ে গেল, আর সুযোগও পেয়ে গেলে। মানে? কিছু না, এখন শুধু থাকার ব্যবস্থা করলেই হবে। অন্তরা, তোর কথা শেষ হয়েছে? তাহলে চল। ওকে চল, আসছি ভাইয়া। আমি তোমার কোন জন্মের ভাইয়া শুনি? মানে? মানে আমাকে ভাইয়া ডাকছো কেন? জ্যোতিও তো ডাকে। দুনিয়ার সবাই ডাকুক, তুমি ডাকবে না। আজব তো। আমি আজবই তো। আমি কি বলে ডাকবো? মা আমার সুন্দর একটা নাম রেখেছে, সেটা কেন বলো তো? আমি আপনার নাম ধরে ডাকবো? আপনি আমার কম করে হলো 5 বছরের বড়। তো ফালতু পেঁচাল শুরু করেছে। চল তো জ্যোতি। কত সুন্দর করে কথা বলছেন উনি। শুধু একটা জিনিসই মিস করছি, এখনো পর্যন্ত ওনার হাসি দেখার সুযোগ হয়নি। চল, আসছি ভাইয়া। জ্যোতির আর কোনো দিকে খেয়াল নেই। সে একটু দূরে বসা রিয়াদের দিকে তাকিয়েছিল, আর রিয়াদ অন্তরার রাগ দেখে মজা নিচ্ছে। মূলত অন্তরাকে রাগানোর জন্য এই হৃদয় এসব বলেছে। আর অন্তরার কাছে থেকে ভাইয়া ডাক শুনতে হৃদয়ের ভালোও লাগে না। অন্তরা আর জ্যোতি চলে গেল। হৃদয় কিছুক্ষণ বসে সেও চলে গেল। পরের দিন সকালে জ্যোতি অফিসে যাওয়ার জন্য বের হলো, আর অন্তরা ভার্সিটি যাওয়ার জন্য। হায় আল্লাহ, আমি তো অফিসের ঠিকানাই নেইনি। তুই একটা গাধি। দাঁড়া, ভাইয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করি।
হ্যাঁ জ্যোতি। আবার কোনো সমস্যা? ভাইয়া আমি তো অফিসের ঠিকানাই নেইনি। ও সরি, আমারও মাথায় আসেনি। তুমি কি এখন একা? না ভাইয়া, অন্তরা আছে, ও ভার্সিটিতে যাবে। ওকে, তুমি ঠিকানা বলো, আমি আসছি, পৌঁছে দেব। না ভাইয়া, তার প্রয়োজন নেই, আপনার আর কষ্ট করতে হবে না, শুধু ঠিকানাটাই বলে দিন। আরে কষ্টের কিছু নেই, আমি এমনই। এখন গাড়ি নিয়ে বের হচ্ছি। ওকে, আমরা বাস স্টপে আছি। ওকে, আমি আসছি। জ্যোতি আর অন্তরা দাঁড়িয়ে হৃদয়ের জন্য অপেক্ষা করতে লাগলো। কিরে, দুটো ডিরেক্ট মারলা? হ্যাঁ রে দোস্ত, একটা ডিভোর্সি আর একটা বিয়ে ভেঙে গেছে। ডিভোর্সি মালটা বেশি সুন্দর রে। কিন্তু মামা, ওটার তো চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ইস, বোরখার নিচে কি হুড়ফুড়ি আছে, ভাবতে সুখ লাগছে। ডিভোর্সিটার তো আবার বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখছে। তা আমাদের বিয়ে চলবে নাকি তোতা পাখি? আরে চলবে না কেন, এটা তো রিজেক্ট মাল। আমরা বিয়ে করতে চাইছি, এটা তো ওর সৌভাগ্য। অন্তরা, আমার হাত ছাড়, আজ এদের একটা শিক্ষা দিতেই হবে। ওরা বাজে ছেলে, এলাকার সবাই জানে। এদের সাথে লেগে কাজ নেই, পরে আরো বেশি ঝামেলা করবে। এখন কম কোথায় করছে? প্লিজ জ্যোতি, একটু সহ্য কর। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই সমান অপরাধী। এদের আমরা কিছু বলি না বলে এত সাহস পায়। ঠিক আছে, পুলিশে একটা কমপ্লেন করে দেব। ধুর, তুই এত ভীতু কেন বলতো? আমি থাপ্পড়ের শব্দে অন্তরা আর জ্যোতি পেছনে তাকালো। ছেলেগুলোকে এলোপাথারি মারছে হৃদয়। জানা থাকতে ভালো হয়ে যা, না হলে কুত্তার মতো রাস্তায় পড়ে থাকবি। আরে এবার ছেড়ে দিন, মরে যাবে তো। আর কোনোদিন যেন কোনো মেয়ের আশেপাশে তোদের না দেখি। অন্তরা হৃদয়ের হাত ধরে টানছে আর হৃদয় পা দিয়ে লাথি মেরেই যাচ্ছে। না খেয়ে অফিস যেতে হচ্ছে। মা অসুস্থ। হাত থেকে মুখোমুখি হয়ে চোখের দিকে তাকালাম। আমার প্রবলেম কোথায় জানো না তুমি? ভালোবাসি সেটা কি বুঝতে পারো না? আর দেখতে পাচ্ছি না। অন্তরা এখন অন্য কারো। গাড়ি নিয়ে চলে এলাম সেখান থেকে। একটা নিরিবিলি জায়গায় গাড়ি থামিয়ে সিটে মাথা রাখলাম। এতটা কষ্ট কেন হচ্ছে? হ্যাঁ, ওকে সারা জীবন আমার দেওয়া কষ্ট বুকে নিয়ে বসে থাকবে? ওরও তো নতুন করে বাঁচার অধিকার আছে। তাহলে তাহলে আমি কেন ওর পাশে অন্য কাউকে মানতে পারছি না? কেন? ওয়াই? ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি। আমার অতীত জানেন? জানি। জানেন? হ্যাঁ, সব জানি আমি। জ্যোতি। আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার অতীত কি আছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর সন্তান, সে তো আমার আছে। এখন শুধু তার একটা মা চাই। না, এটা হতে পারে না। আমি চাই না আমার জন্য কেউ অসম্পূর্ণ থাকুক। আমি মা হতে পারবো না, আর আমার জন্য কেউ বাবা হতে পারবে না, সেটা আমি চাই না। আর সমাজ আপনার পাশে আমাকে মেনে নিবে না কখনো। কোনো বিবাহিত কোনো বাচ্চার বাবা এমন কাউকে আমার পাশে মানাতে পারে, কিন্তু আপনার মতো কাউকে সমাজ মেনে নিবে না। আর কারো কথা আমি শুনতে পারবো না। সমাজের ধার এই হৃদয় ধারে না। সমাজ তখন কোথায় ছিল? যখন দিনের পর দিন ওই জানোয়ারগুলো তোমার উপর নির্যাতন করেছিল। এখন যখন তুমি নিজের মুক্তির পথ বেছে নিয়েছো, তখন সমাজ এসেছে তোমাকে ডিভোর্সি বলতে। সমাজ তখন কোথায় ছিল? যখন মাত্র 16 বছরের নাবালিকাকে তার থেকে 13 বছরের বড়লোকের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। আমি মানি না এমন সমাজকে। কে কি বললো আমার তাতে কিছু আসে যায় না। আমার আসে যায়, কারণ আপনাকে কেউ কিছু বলবে না, বলবে আমাকে। ছেলেরা যাই করুক না কেন, তাদের দোষ হয় না। সব সময় কথা মেয়েদেরকেই শুনতে হয়। হয়তো আপনার মাই বলবে আমার ছেলেকে ফাঁসিয়েছে। আমি তোমার পাশে থাকলে কেউ কিছু বলতে পারবে না অন্তরা। আমি এত কিছু জানি না জ্যোতি, আমি আসছি। কোথায় যাবি? ভার্সিটি যাবি না? আমি একাই চলে যেতে পারবো। আরে কথা শোন। অন্তরা হনহনিয়ে চলে গেল। হৃদয় চুপচাপ তাকিয়ে আছে। এসব বলার কি দরকার ছিল ভাইয়া? ছিল। কি দরকার শুনি? ওর মনে প্রবেশ করার একটা উপায় দরকার ছিল। আমার সেদিনের কথা ও মনেই রাখেনি। সিয়াম না থাকলে হয়তো ভুলেই যেত হৃদয় নামে কেউ আছে। এখনো সারাক্ষণ আমাকে নিয়ে ভাববে। এসব ভুলার আগেই আবার নতুন করে কিছু করব, যাতে আমাকে নিয়ে ভাবতে বাধ্য হয় ও। এসব করে কি লাভ? আপনি যাচ্ছেন কানাডা, আর ওকে বিয়ে দেওয়ার জন্য আবার ছেলে দেখছে ওর পরিবার। ধরে নিলাম ও আপনাকে নিয়ে ভাবতে লাগলো আর ভালোবাসলো, তাতে ওর কষ্ট কমবে না, বরং আরো বাড়বে। ভালো যদি বাঁচতেন তাহলে পালিয়ে যেতেন না, বিয়ে করতেন। হ্যাঁ, আমি চাইলে ওকে বিয়ে করে নিতে পারি,
আমার মা কখনো আমাকে বাধাও দেবে না, কারণ সে অন্তরার কষ্ট ভালো করেই বুঝে। মানে? কিছু না, তোমার লেট হচ্ছে, চলো। ভাইয়া লেট লতিফ একদম সহ্য করতে পারে না। ওহো, ও ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। লেট অলরেডি অনেকটা হয়ে গেছে। 9টা যেতে বলেছিল, এখন বাজে 9:30। হৃদয়ের জ্যোতি গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করেছে। একটা কথা আমি বুঝতে পারছি না, আপনি যদি চাইলে বিয়েটা করতে পারেন তাহলে করছেন না কেন? চাইলেই বিয়ে করতে পারবো, কিন্তু অন্তরাকে পাবো না। জীবন ওকে যে আঘাত দিয়েছে, সহজে ও কাউকে মেনে নিতে পারবে না, বিশ্বাস করতে পারবে না কাউকে। তাই আমি আগে ওর বিশ্বাস অর্জন করতে চাই, তারপর বিয়ে করব। তাহলে কানাডা কেন যাচ্ছেন যদি ওর বিয়ে হয়ে যায়? কানাডা যাচ্ছি আমার ক্যারিয়ার করার জন্য। ক্যারিয়ার ঘুরতে গিয়ে যদি ভালোবাসা হারিয়ে ফেলেন? তার কোনো সম্ভাবনাই রাখবো না। আর দূরে গিয়ে আমার ভালোবাসার উপলব্ধি করাবো অন্তরাকে। মাত্র 3 বছর সময়, আর যেতে এখনো 2 মাস বাকি। যা করার তার মধ্যেই করতে হবে। আপনার এত ঝামেলা আমার মাথায় ঢুকবে না। চলে এসেছি, নামুন ভাবি সাহেবা। কিছু না, তাড়াতাড়ি যান, না হলে কপালে দুঃখ আছে। হ্যাঁ, আপনি যাবেন না? আমি এখনো অফিসে যাইনি, যেদিন জয়েন করব সেদিনই যাব। তুমি রিসিপশনে যাও, আমি বলে দিচ্ছি। ভাইয়ার কাছে নিয়ে যাবে। ভয় করছে। আরে কিছু হবে না, বেস্ট অফ লাক। হৃদয় জ্যোতিকে নামিয়ে দিয়ে চলে গেল। জ্যোতি ভয়ে ভয়ে ভেতরে যাচ্ছে। 9টায় আসার কথা, আর এখন বাজে 10টা। ভয় হাত পা কাঁপছে আমার। এত বড় অফিস আমি কখনো আসিনি। আসসালামু আলাইকুম, হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? ওয়ালাইকুম আসসালাম, মাইসেলফ জয়ন্তী। মিস্টার হৃদয় চৌধুরী সেন্ট মি টু মিট মিস্টার রিয়াদ চৌধুরী। ও স্যার আপনার কথা বলেছেন, আসুন আমার সাথে। জ্যোতি রিসেপশনিস্টের সাথে যেতে লাগলো। আপনি দাঁড়ান, আমি স্যারকে বলে দেখছি। ওকে। প্রচণ্ড নার্ভাস লাগছে, এত বড় অফিসে কাজ করব কিভাবে? আজকে প্রথম দিনে লেট করে আসলাম, কপালে কি আছে? তুমি এখানে? আপনি? আমি ওই অফিসের অ্যাকাউন্টেন্ট ম্যানেজার। ও, এই লোকের সাথে কথা বলতে একটু ইচ্ছে করছে না, বাজে লোক একটা। তুমি এখানে কেন? এখানে নিশ্চয়ই কেউ সিনেমা দেখতে আসবে না, অবশ্যই জবের জন্য এসেছি। তুমি? ম্যাম, আপনাকে ভিতরে যেতে বলেছে স্যার। এক্সকিউজ মি, মে আই কাম ইন? হৃদয় ভাইয়া। I don't like making excuse. কিন্তু স্যার। Don't do this again. ওকে স্যার। আপনি চাইলে আজ জয়েন করতে পারেন, না হলে আগামীকাল ঠিক 9টায় আসবেন। 9টার 5 মিনিট আগে আসতে পারেন, বাট 1 মিনিট পরেও না। আমি ঠিক 9টায় অফিসে উপস্থিত হই, এসে যেন আপনাকে উপস্থিত পাই। ওকে স্যার, আমি আগামীকাল জয়েন করব। টেক ইট, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আগামীকাল এগ্রিমেন্ট পেপারে সাইন করে জয়েন করবেন। ওকে স্যার। আজ তাহলে আপনি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার কেবিন থেকে বের হয়ে আসলাম। আল্লাহ, মনে হচ্ছিল গলার দম আটকে আছে। এখন একটা বাসা খুঁজতে হবে। বেরিয়ে পড়লাম বাসার খোঁজের উদ্দেশ্যে। আজ একটা ক্লাসও মনোযোগ দিয়ে করতে পারিনি। একে তো আজ জ্যোতি নেই, একা একা ভালো লাগে না, তার উপর হৃদয় ভাইয়ের কথাগুলো মনে হচ্ছে বারবার, কানের কাছে কেউ বলছে। আনমনে হেঁটে ভার্সিটি থেকে বের হওয়ার সময় একটা ফুল বিক্রেতা পিচ্চি দৌড়ে এলো সামনে। এই পিচ্চি, কিছু বলবে? আপনি আমার ফুলগুলো নেবেন? আমি ফুল দিয়ে কি করব সোনা? আমার তো ফুল দেওয়ার মানুষ নেই, আর আমার কাছে এতগুলো ফুল নেওয়ার টাকাও নেই। এই ফুলগুলো আপনি নিলে একটা ভাইয়া আমাকে টাকা দিবে। কোন ভাইয়া? আপনি আগে ফুলগুলো নিন। জোর করে আমার হাতে ধরিয়ে দিল সবগুলো তরতাজা লাল গোলাপ। আমার হাতে ফুল দিয়ে এই পিচ্চিটা দৌড়ে চলে গেল। এই পিচ্চি, আরে শুনে তো যাও। যাপ, চলে গেল। এতগুলো ফুল কেন দিল? এই মালাগুলো আপনার। আর একটা পিচ্চি এসে বেলি ফুলের মালা দিল হাতে। আরে আমি তো এগুলো কিনি নাই, আমাকে কেন দিচ্ছ? গেট পর্যন্ত যেতেই আরো কতগুলো পিচ্চি এসে তাদের সব ফুল আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। এখন আর হাত আটছে না, কিন্তু বুঝতে পারছি না এসব কেন দিচ্ছে। গেটের বাইরে এসে অন্তরার চোখ চরক গাছ। এতক্ষণে সব বুঝতে পারলো। হাতে থাকা ফুলগুলো ফেলে দিতে গেলেই এগুলোর কি দোষ? এইগুলোর দোষ হচ্ছে
এগুলো আপনি দিয়েছেন। আর আমার দোষ? আপনার দোষ। হ্যাঁ বলো, আমার কি দোষ? তোমার সাথে কখনো বাজে বিহেভ করেছি? না। বাজে কথা বলেছি? না। বাজে প্রস্তাব দিয়েছি? না। তাহলে দোষটা কোথায় আমার বলো? তোমাকে ভালোবাসি, এটাই আমার দোষ? না, আমি এমন একজনকে ভালোবেসেছেন যে কিনা সমাজের চোখে মূল্যহীন, রিজেক্টেড। এটা আপনার দোষ। হুশ, আগে বলেছি তুমি সমাজের চোখে কি সেটা আমি জানতে চাই না, কিন্তু আমার কাছে আমার জীবনের চাইতেও মূল্যবান। আপনি পাগল হয়ে গেছেন, ডক্টরের কাছে যান। আমার ডক্টর, মেডিসিন সব তুমি। ও গড, আপনি বুঝতে কেন পারছেন না? রাগে হাতে থাকা সব ফুল ছিঁড়ে ফেললাম। আমি কিন্তু বাচ্চা ছেলে নই, কি করছি ভালো করে বুঝতে পারছি। আবেগের বয়স নয় আমার যে ভুল করে পস্তাবো। আপনি কেন এমন পাগলামি শুরু করেছেন? শুধু চোখ দেখে মনে করছেন না জানি কত সুন্দর আমি, কিন্তু সেটা একদমই ভুল ধারণা আপনার। আপনি আমার থেকে অনেক বেশি সুন্দর আর শিক্ষিত মেয়ে ডিজার্ভ করেন। আমি না সুন্দরী চাই আর না বিদ্যাসাগরের মেয়ে। আমি শুধু আর শুধুমাত্র তোমাকেই চাই, সে দেখতে তুমি যেমনই হও না কেন। এই ফুল কোথায় পেলেন? পদ্ম ফুল আমার সবচেয়ে প্রিয় একটা ফুল। স্বপ্ন ছিল ভালোবাসার মানুষ এই ফুল দিয়ে ভালোবাসার কথা বলবে, কিন্তু ভালোবাসা তো দূর, ভালো করে কথাও কপালে জুটেনি। আজ থেকে তোমার সব স্বপ্ন পূরণ করব আমি, এটা তার শুরু। দেখুন, তুমি চারপাশে তাকিয়ে দেখো সবাই কেমন করে তাকিয়ে আছে। চারপাশে তাকিয়ে দেখলাম সত্যিই সবাই কেমন করে যেন তাকিয়ে আছে। আমার ভীষণ আনইজি লাগছে। আপনি তাড়াতাড়ি উঠুন প্লিজ। আমি মানুষের তামাশার কারণ হতে চাই না। এই ভার্সিটির সব মেয়ের ক্রাশ বয় তোমার সামনে ফুল হাতে হাঁটু কেড়ে বসে আছে, আর তুমি সেটা নিতে চাইছো না। অদ্ভুত বিষয় দেখেছো, সারা জীবন মেয়েরা আমার পিছনে ঘুরতো আর আমি তোমার পিছনে ঘুরছি। ঘুরতে কে বলেছে? তাদের কাউকে নিজের করে নিলেই পারে। যেটা আমার চাই না সেটা আমাকে কেউ জোর করেও দিতে পারবে না, আর যেটা আমার চাই সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ কেড়ে নিতে পারবে না। আমার হাঁটু ব্যথা করছে কিন্তু। আমি কি বসে থাকতে বলেছি? ফুলগুলো না নিলে উঠবো কি করে? ফুলগুলো নেবার জন্য আমার তো মন আকুপাকু করছে, কিন্তু ফুল নেওয়ার মানে তো ওনাকে মেনে নেওয়া, কিন্তু সেটা কখনো সম্ভব নয়। আমাকে মেনে নিতে হবে না, এখন শুধু ফুলগুলো নিলেই হবে, বাকিটা না হয় পরে দেখা যাবে। শুধু ফুল কিন্তু? শুধু ফুল। অন্তরা হৃদয়ের হাত থেকে ফুলগুলো নিল। রিয়াদ উঠে দাঁড়ালো। চলো। কোথায় যাব? গেলেই দেখতে পাবে। আমি কোথাও যাব না আপনার সাথে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? তেমন কিছু না। তাহলে যাবে নাকি কোলে তুলে নিব? কি পাগল হয়ে গেছেন? যাবে নাকি? যাচ্ছি। চুপচাপ হৃদয়ের গাড়িতে গিয়ে বসে পড়লো। কোথায় নিয়ে যাবে আল্লাহ জানে। এদিকে অন্তরা হৃদয়ের করা সব কাহিনী মুহূর্তের মধ্যে হৃদয়ের মায়ের কাছে চলে গেছে। ছেলের এমন রূপের কথা শুনে হৃদয়ের মা থম মেরে গেছে। উনি বিশ্বাসই করতে পারছেন না তার ছেলে এসব করেছে, কারণ এসব তার ছেলের স্বভাবের সাথে একদমই যায় না। উনি অন্তরার সব খবর নেওয়ার জন্য লোক ঠিক করলেন। নামো। দুজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। এটা তো রেস্টুরেন্ট, আমরা এখানে কেন এসেছি? সিনেমা দেখতে। ফাজলামি করেন আমার সাথে? এটা কি সিনেমা হল যে সিনেমা দেখবেন? তাহলে জিজ্ঞেস কেন করছো? যেহেতু এটা রেস্টুরেন্ট তাহলে খাওয়া ছাড়া আর কিসের জন্য আসবো? সেটা ভালো করে বললেই হতো। তুমি যেমন প্রশ্ন করেছো আমিও তেমন উত্তর দিয়েছি। আমি কিছু খাবো না। খেতে হবে না, আমি খাবো, তুমি বসে বসে দেখবে, তাই হবে। আপনি খাবেন ভালো কথা, আমাকে কেন সাথে নিয়ে এসেছেন? বক বক অফ করে চলো তো। আরে হৃদয় অন্তরার উত্তরের অপেক্ষা না করে চলে গেল। অন্তরাও বাধ্য হয়ে পেছন পেছন গেল, কারণ হৃদয় আগেই গাড়ি লক করে দিয়েছে। হৃদয় দুজনের জন্য খাবার অর্ডার করে টেবিলে বসলো। এখানে রাতের মতো অন্ধকার কেন? আর কোনো মানুষ নেই, অনেক ভয় করছে এখানে। দাঁড়িয়ে আছো কেন? আমি বাড়ি যাব। চুপচাপ বসো। এমনিতেই ভয় করছে, তাই আর কথা বাড়ালাম না, জড়সড় হয়ে বসে পড়লাম। খাবার আসলে তুমি এখানে বসে খাও, আর আমি ওই টেবিলে বসছি, আর এখানে কেউ আসবে না, তাই আনইজি ফিল করার কোনো কারণ নেই। বললাম তো আমি খাবো না। ভয় নেই, আমি তোমার মুখ দেখবো না, আমি ওই টেবিলে যাচ্ছি, আর ম্যানেজারকে বলা আছে কেউ আসবে না। আমি হৃদয় অন্তরার কথা শুনেই একটু দূরের টেবিলে গিয়ে বসে পড়লো। অন্তরা হৃদয়কে দেখতে পাচ্ছে, কিন্তু হৃদয় অন্তরাকে দেখছে না। অনেকগুলো খাবার দিয়ে ওয়েটার চলে গেল। এগুলো আবার কেমন খাবার? শুধু নুডলস ছাড়া আর একটা ওর নাম জানি না। বাইরের খাবার সম্পর্কে আমার ধারণা একদমই কম।
তেমন একটা খাওয়া হয় না। আর আমি বাইরের খাবার বেশি একটা পছন্দও করি না। ধুর, এত ভেবে কাজ নেই। এখন আমার খিদে পেয়েছে, আগে খেয়ে নেই। খাওয়া শেষে অন্তরা আর হৃদয় বের হয়ে গাড়িতে গিয়ে বসলো। আবার অন্তরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে মনে হয় হাফ ছেড়ে বাঁচলো। বাপরে বাপ, কেমন ভুতুরে জায়গা। গাড়ি আবার আপন গতিতে ছুটে চলেছে। আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিন প্লিজ। আমরা এখন বাড়ি যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছি আমরা? বাড়িতে মা টেনশন করবে। কি হলো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? বললাম তো, গেলেই দেখতে পাবে। আজব লোক তো আপনি। আমি জানি আমি আজব লোক, অভ্যাস করে নাও। বাকি জীবন এই আজব লোকের সাথেই কাটাতে হবে। শখ দেখে পাচ্ছি না। কিছু বললে? কই না তো। না বললেই ভালো। আর কত দূর? এই তো চলে এসেছি, আর একটু। আচ্ছা, আপনার কি আমার মুখ দেখতে করে? তবে বিয়ের পরই দেখব। সবুরের ফল মিষ্টি হয়। যদি দেখেন আপনি যেমন কল্পনা করেছেন তার পুরো বিপরীত, বিশ্রী দেখতে। তুমি যেমনই হও আমার চোখে বিশ্ব সুন্দরী, কারণ আমি তোমার চেহারা না, তোমার মনকে ভালোবাসি। এসব কথা গল্প, উপন্যাস, নাটক, সিনেমায় ভালো মানায়, বাস্তব জীবনে নয়। গল্প, উপন্যাস, নাটক, সিনেমা এসব কিছু কিন্তু মানুষের জীবন থেকেই নেওয়া। চরিত্রগুলো হয়তো কাল্পনিক হয়, কিন্তু প্রতিটা কাহিনী কারো না কারো জীবনের সাথে অবশ্যই মিলে যায়। আমার জীবন না হয় তেমনই একটা উপন্যাসের মতো হোক। আমি সত্যিই বুঝতে পারছি না, আপনি এতটা অবুঝ কি করে হতে পারেন? নিজের ভালো পাগলেও বোঝে। আমিও আমার ভালো বুঝি, তাই তো সারা জীবন ভালো থাকার জন্য ভালো থাকার উৎস খুঁজে নিয়েছি। সেটা পাওয়ার জন্য যা যা করতে হয় তাই করব। আপনার সাথে কথা বলাই বেকার। তুমি এমনভাবে আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছ, মনে হচ্ছে আমি ক্লাস 1-এর বাচ্চা, আর তুমি টিচার। আমি তোমার কম করে হলেও 5 বছরের বড়, তাই আমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তোমার থেকে আমি বেশি ভালো বুঝি। আপনি আমার বয়সে বড় হতে পারেন, কিন্তু জীবনের উপর অভিজ্ঞতা আপনার থেকে আমার কিছু কম নেই, বরং বেশিই হবে। জীবনের অভিজ্ঞতা আমারও কিছু কম নেই, সাফার কিছু কম করিনি। মানে? কিছু না, চলে এসেছি, নামো। আশেপাশে তাকিয়ে বুঝলাম এটা একটা নদীর পাড়, কিন্তু জায়গাটা আমি চিনি না, আর চিনবই বা কি করে? এই জীবনে 4 দেয়ালের বাইরে দেখেছি বা কি? একটা দীর্ঘশ্বাস ফেলে নেমে এলাম গাড়ি থেকে। তোমার একটা ইচ্ছে পূরণ করেছি, আর এখন আমার একটা ইচ্ছে পূরণ করলাম। এটা আমার খুব প্রিয় জায়গা। ইচ্ছা ছিল ভালোবাসার মানুষের হাত ধরে নদীর তীরে হাঁটবো। পুরোপুরি তো পূরণ করতে পারবো না, তাই যেটুকু করা যায় করলাম। জায়গাটা অসম্ভব সুন্দর, শহর থেকে অনেকটা দূরে, শহরের যান্ত্রিক পরিবেশের বাইরে, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা। রাস্তার দিকে মাঝে মাঝে 2-1টা গাড়ি শু করে চলে যাচ্ছে। জায়গাটা ভালো লাগেনি? অসম্ভব ভালো লেগেছে। আমার সব পছন্দই অসম্ভব সুন্দর, ঠিক তোমার মতো। ওনার কথা শুনে ঘোর কাটলো। প্রকৃতির মাঝে ডুবে গিয়েছিলাম। ওনার কথা শুনে সরু চোখে ওনার দিকে তাকালাম। বিনিময়ে উনি মিষ্টি একটা হাসি ফেরত দিলেন। আজ খেয়াল করলাম ওনার হাসি অসম্ভব সুন্দর। হাসলে গালে টোল পড়ে। ছেলেদের টোল পড়া হাসি